আওয়ামী লীগ ভারতের দালাল নয়, ভারতের সরকার। নেপাল ট্রানজিট ভারতকে দেয়া হবে না, এটা ছিল বাংলাদেশের অবস্থান। এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয়, সেই অস্ত্রে যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে, তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে, আমি এখানে মিলিটারি পাঠাবো। তাহলে এই যে অভিন্ন 52টা নদী হিসাব পাচ্ছি না, আজকে আবার দেখলাম যে মমতা ব্যানার্জি মোদির কাছে চিঠি পাঠিয়েছে তিস্তা বিষয়ে। আমি একটু আগে দেখলাম দ্য ডেইলি স্টার বাংলা নিউজে যে তিস্তার ব্যাপারে মোদির কাছে চিঠি পাঠিয়েছে যে এই হিসাব শেয়ার। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ সেনাবাহিনী এর ভিতর কঠিন হুঙ্কার দিয়েছে। দর্শক, দেশে কোনো অরাজকতা সৃষ্টি হলে যে সেনাবাহিনী তার বিরুদ্ধে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। দর্শক, এবার কিন্তু সেটাই হয়েছে। লাইভে এসে প্রধানমন্ত্রীকে যা নাই তাই বলে ধুয়ে দিয়েছেন একজন সেনাবাহিনীর সদস্য। দর্শক, আমরা দেখব সেই ভিডিওটি। তার আগে আমরা দেখব চরমোনার পীর সাহেব তিনি কি বলেছেন এই দেশ বিক্রি হওয়া নিয়ে। দেশের বুক চিরে ভারতীয় ট্রেন যেতে দেবে না কোনোভাবেই, তা নিয়ে আপনার একটা কথা মনে আছে, যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি হবে তখন মামুনুল হক যেভাবে হুঙ্কার দিয়েছিল, ঠিক সেইভাবেই এবার কিন্তু চরমোনায় মাঠে নেমেছে। কোনোভাবেই বাংলাদেশের ভিতর দিয়ে ভারতীয় রেলপথ হতে দিবে না। দর্শক, তিনার কিঞ্চিত আকার একটা বক্তব্য শুনবো, তারপর আমরা দেখব সেই সেনাবাহিনীর সেই ভাইরাল বক্তব্যটি, যেটা নাকি সেই বাদাম বাদাম গানের মতো মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে সেই লাইভ ভিডিওটি ছড়িয়ে পড়েছে। দর্শক, তাহলে আর দেরি নাই, চলুন স্ক্রিনে। তার আগে বলি, যারা এখনো লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। খুবই খারাপ, দেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে। আজকে অধিকাংশ মিডিয়া ভারত কর্তৃক পরিচালিত, অধিকাংশ অফিসার ভারত কর্তৃক নির্ধারিত। আজকে অধিকাংশ মন্ত্রী ভারতে প্রেসক্রিপশন হয়েছে। আজকে সচিবকে ট্রান্সফার, সচিব হবে কে, এটা ভারতের ধারা হয়। আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আগ্রাসন করতেছে। ট্রানজিট ভারতকে দেয়া হবে না, এটা ছিল বাংলাদেশের অবস্থান। এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয়, সেই অস্ত্রে যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে, তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে, আমি এখানে মিলিটারি পাঠাবো। আপনি কি করে সেটা রোধ করবেন? আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিপন্ন করে, বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্রকে, বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে, অবাধে পণ্য চলাচলের জন্য, সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো, সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে? নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে, আমরা জানতে চাই। আমাদের সংবিধানের ১৪৫-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি হলে সেটা পার্লামেন্টে প্লেস করতে হবে। অতীতের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনো কোনো আন্তর্জাতিক চুক্তি করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি। পার্লামেন্টের সদস্যরা নিয়ে প্রশ্ন করছেন না। যাদেরকে এমপি নামক যে পুতুলগুলো পার্লামেন্টে গিয়ে বসে আছে, তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কি চুক্তি করা হলো। যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের, প্রত্যেকটা আওয়ামী লীগ সরকারের মুখের দিকে তাকিয়ে আছে, একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি। এবং রাজনৈতিক দলগুলো, বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে, আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না। রেল কানেকশনের কথা বলা হয়েছে, বাংলাদেশের 1800 কিলোমিটারের মতো রেল লাইন তারা স্থাপন করবে। তাহলে এই যে অভিন্ন 52টা নদী হিসাব পাচ্ছি না, আজকে আবার দেখলাম যে মমতা ব্যানার্জি মোদির কাছে চিঠি পাঠিয়েছে তিস্তা বিষয়ে। আমি একটু আগে দেখলাম দ্য ডেইলি স্টার বাংলা নিউজে যে তিস্তার ব্যাপারে মোদির কাছে চিঠি পাঠিয়েছে যে এই হিসাব সে রাজি না এবং এই ব্যাপারে সে তার বক্তব্য জানিয়ে দিয়েছে। তাহলে যেখানে মমতা ব্যানার্জি রাজি না, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী যতই মোদির সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থাক, আমরা তিস্তার হিসাব কখনোই পাবো না বলে আমি মনে করতেছি। যে ভারতীয় আক্রমণ যদি আমাদেরকে করে, তাহলে আমরা কি করব? ভারত চারদিক থেকে রিপোর্ট বলেছেন যে ওরা ট্রেনে করে সৈন্য নিয়ে আসবে, আমাদেরকে আক্রমণ করবে, করতেই পারে। সেই করার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। ভারতের ট্রেন চালু হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, অনেকগুলা জেলার উপর দিয়ে অনেকগুলা লাইন একসাথে চালু হবে, আমরা সেগুলো দেখেছি। এখন এই বিষয়ে আসলে সরকার কি করেছে বা জনগণ কি ভাবছে, যদি একজন সেনা অফিসার হিসাবে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমেদ সাহেব আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে শেয়ার করেন।
বর্তমানে যে প্রধানমন্ত্রী ভারত সফরে আছেন, তিনি ভারত থেকে অশ্বডিম্ব পেয়েছেন, কিন্তু আমাদের আকাশ, জমিন এবং সমুদ্র সবকিছু ভারতকে তিনি যৌতুকে লিখে দিয়েছেন। আমাদের আকাশ সীমা যে সকল বিদেশি বিমান কোম্পানি ব্যবহার করে আমাদের আকাশ, তাদের কাছ থেকে ভারত প্রতি বছর প্রায় 90,000 কোটি টাকা রেভিনিউ আয় করে। এটা বাংলাদেশের অংশ, বাংলাদেশ পায় না। তিনজন অতিথি আগের থেকেই ছিলেন। আমরা একটু ডাক্তার হাসিবুল হক রিপন, আমি ওনাকে একটু যুক্ত করছি। সর্বপ্রথম বাংলাদেশ থেকে উনি যুক্ত হয়েছেন। এখন দেখেন ওই চিকেন নেকের একটা কথা বলা হচ্ছে যে চিকেন নেক হলে প্রায় 17 কিলোমিটার দিয়ে কিন্তু আমরা আপনার নেপালের সাথে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ এবং একটা ব্যবসায়িক বা অভিন্ন একটা কাজগুলো আমরা করতে পারতাম দেশের সাথে, সেই জিনিসগুলো আমরা করতে পারতেছি না, কারণ ভারত সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের আকাশ সীমার পয়সাটা ভারত পায়। এই ব্যাপারে যদি কেউ আকাশ বিশেষজ্ঞ থাকেন তাহলে তিনি এরোনটিক্যাল এক্সপার্ট কেউ থাকলে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আমরা যেটুকু সাদা চোখে দেখি, সাধারণভাবে দেখি যে আমাদের আকাশের উপর দিয়ে ভারতীয়, আমেরিকান, ব্রিটিশ, ফ্রান্স, জার্মান বিভিন্ন এয়ারলাইন্স চলে এবং তাদের প্রত্যেক দেশের উপর দিয়ে বিমান গেলে মানে এয়ারক্রাফট গেলে তার একটা ডিউটি প্রদান করতে হয়, ট্যাক্স প্রদান করতে হয়। আমাদের ট্যাক্সটা ভারত নিয়ে যায়, আমরা পাই না। বাংলাদেশের বুক চিরে যখন ভারতের একটি রেল লাইন যাবে, সেইখানে যদি কোনো কারণে একটা ডিল ছোড়া হয় বা ডিল নাই ছোড়ুক, তখন তারা বলবে ডিল ছুড়েছে ট্রেনের ভিতরে, সুতরাং এখন আমাদের ট্রেন পাহারা দেওয়ার দায়িত্ব আমার দেশের সেনাবাহিনীর। তখন বাংলাদেশ সরকার কি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে? অথবা আমাদের দেশের যে অভিন্ন 52টা নদীর হিস্সা, আমরা কি সেটা পেয়েছি? বিশেষ করে টিপাই মুখের বাঁধ এবং তিস্তা নদীর হিস্সাকে আমরা পেয়েছি এখন পর্যন্ত? আমরা যেখানে তিস্তার হিসাব এখন পর্যন্ত পাই নাই, টিপাই মুখের বাঁধ নিয়ে কোনো কথা বলতে পাই নাই, তাহলে আমার বুক চেরে কি করে তাদের ট্রেন যাবে? আমাদের সমুদ্র সীমা, আমাদের প্রধানমন্ত্রী একবার বলেছেন যে তিনি সমুদ্র জয় করে এসেছেন। তিনি সমুদ্র জয় করে আসেননি, বঙ্গোপসাগরের মাঝখানে তার আওয়ামী লীগের নৌকাটি ডুবিয়ে দিয়ে এসেছেন। সমুদ্র সীমায় আমাদের কোনো বেনিফিট হয়নি। আমাদের জমি, আমাদের ভূমি ভারতকে বিনামূল্যে তিনি উপঢৌকন দিচ্ছেন। আজকে যে কলকাতার থেকে যশোর হয়ে যে রেলপথটি আসামের শিলচর পর্যন্ত যাবে, এই রেলপথ যাবে বাংলাদেশের প্রায় 12টি জেলার উপর দিয়ে। ওইদিকে আবার রংপুর, দিনাজপুর থেকে আরেকটি রেলপথ আসবে, এসে রাজশাহী হয়ে ইন্ডিয়াতে যাবে। এইভাবে আমাদের বুক চিরে 1টা, 2টা, 3টা রেলপথ দিবেন, দিলে আমাদের ডিফেন্স খুব দুর্বল হয়ে যাবে। ভবিষ্যতে মনে করেন বাংলাদেশ কোনোদিন ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ ভারত এই রেল যে করবে, তারা রেল স্টেশন করবে বেনাপুলে, তারা বেনাপুলে না, আমাদের সিলেটের জাফলং এ তামাবিলে তারা একটা রেলওয়ে ওয়ার্কশপ করবে, তাদের রেল সার্ভিসিং সেন্টার করবে। এইখানে সব রয়ের লোকেরা। তাহলে এই যে অভিন্ন 52টা নদী হিসাব পাচ্ছি না, আজকে আবার দেখলাম যে মমতা ব্যানার্জি মোদির কাছে চিঠি পাঠিয়েছে তিস্তা বিষয়ে। আমি একটু আগে দেখলাম দ্য ডেইলি স্টার বাংলা নিউজে যে তিস্তার ব্যাপারে মোদির কাছে চিঠি পাঠিয়েছে, যে এই হিসাব সে রাজি না এবং এই ব্যাপারে সে তার বক্তব্য জানিয়ে দিয়েছে। তাহলে যেখানে মমতা ব্যানার্জি রাজি না, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী যতই মোদির সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থাক, আমরা তিস্তার হিসাব কখনোই পাবো না বলে আমি মনে করতেছি। বাংলাদেশকে আর্মি দিয়ে দখল করবে না, এইসব প্যারামিলিটারি দিয়ে বলবে যে বাংলাদেশ আমাদের, খবরদার কথাবার্তা বলবো না, তোমরা স্বাধীন থাকো, পতাকা উড়াও, বাকি সব আমাদের। আমরা যে রেলপথ তাদেরকে দিব, সেই রেলপথে আমরা কোনো ট্যাক্স পাবো না, আমরা কোনো খাজনা পাবো না। আমরা এই যে বড় বড় ব্রিজ করেছি, সেই ব্রিজগুলো ভারতের কাছ থেকে আমরা কোনো পয়সা নেই না। আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন যে প্রতিবেশী দেশের কাছ থেকে চাওয়া, টোল চাওয়া, এটা নাকি খুব নীচতা। তো ভারত কিন্তু আমাদের ট্রেভেলের উপরে ট্যাক্স নেয় এবং সব রকমের টোল আমাদের উপরে আরোপ করে রাখে। আমাদের যে এইবার যে সিলেটে বন্যা হলো, সেই বন্যা হলো ভারত আমাদের
অনেকগুলো নদী আছে সেইগুলোতে বাঁধ দিয়ে রেখেছিল। সেই বাঁধগুলো এবার বৃষ্টির সময়ে এক যুগে সবগুলো ছেড়ে দিয়েছে এবং আমাদের ছাতক, দোয়ারা, গোয়েনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ এক সাইড পুরা প্লাবিত হয়ে গেছে। এই প্লাবনে আমাদের পুরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ভেসে গেছে। আমাদের এই যে ভাই রিপন প্রশ্ন করলো যে ইউরোপের অনেক দেশেই রেল লাইন এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে, ওই দেশে কোনো কাঁটাতারের বেড়া আছে কি? নাই। তাহলে আমাদের দেশে আমাদেরকে চারদিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে রেখে আমাদের উপর দিয়ে ট্রেন চালাবে এই ভারত, এবং তাতে বাংলাদেশের মানুষ কথা বলবে না, এইটা তো হতে পারে না। বাংলাদেশের মানুষ কথা বলবে এবং দরকার পড়ে বুকে মাইন নিয়ে রেলের নিচে শুয়ে যাবে। যে সংসদে এটা আলোচনা হওয়া উচিত ছিল যে আমরা রেলওয়ে কানেক্টিভিটি ভারতকে দিব কি না। গত 15 বছর ধরে আওয়ামী লীগ যে সংসদ, পঙ্গু একটা অবৈধ সংসদ চালাচ্ছে, সেইখানে 15 বছরে জাতীয় কোনো ইস্যু নিয়ে কোনো আলোচনা হয় নাই, কথা হয় নাই। বাজেট নিয়ে শুধু ডুগডুগি বাজানো হয়েছে, আর সংসদে শুধুমাত্র এই বঙ্গবন্ধু পরিবারের প্রশস্তি গাওয়া হয়েছে। এর বাইরে সংসদের কোনো কাজ নাই। এই সংসদকে মানুষ সংসদ বলে। সং মানে ভাড়। ভারতীয় আক্রমণকে আমরা কিভাবে প্রতিহত করব? আমি আমার শ্রোতা ভাইদেরকে অনুরোধ করব, আপনারা মুতার যুদ্ধের ইতিহাস দেখেন। 3000 মুসলিম সৈন্য, 1 লক্ষ খ্রিস্টান সৈন্য এবং 1 লক্ষ অমুসলিম আরব সৈন্য, 2 লক্ষ এক পক্ষে, আর এক পক্ষে 3000 মুসলিম সৈন্য শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত। তারা কিন্তু ফাইনালি যুদ্ধে জয়লাভ পুরা করে নাই, কিন্তু ইউরোপীয় বাহিনীকে তারা তাড়িয়ে দিয়েছিল। গত কিছুদিন ধরেই আওয়ামী লীগের ডাকাতদের ভয়াবহ দুর্নীতির চিত্র একের পর এক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। গতকালও আমার এই চ্যানেলে যুগান্তরের প্রকাশিত একটা অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা দেখেছি বর্তমান ক্ষমতাসীন সরকারের 2জন প্রতিমন্ত্রী কিভাবে ভূমিদস্যু হয়ে উঠেছেন, যাদের মধ্যে একজন সরকারি খাস জমি দখল করতে গেছেন, আরেকজন তাকে সহযোগিতা করেছেন। এবং এই প্রক্রিয়াটা চলছে 26 বছর ধরে। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসছে, তারপর প্রথম তিনি জমি দখল করতে গেছেন, সরকারি খাস জমি। এরপর যখন আবারও আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতা এসছে, তখন 2012 সালে তিনি আবারও অ্যাটেম্প্ট নিয়েছেন, এবং 2018 সালে যখন তিনি সংসদ সদস্য হয়েছেন, তখন 7 দিনের মাথায় তিনি সেই জমি পুরোপুরিভাবে দখল নিতে গেছেন। এবং সর্বশেষ 2024 সালের এই নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে তিনি আবারও সংসদ সদস্য হয়েছেন, এবং এইবার তিনি আবার প্রতিমন্ত্রী হয়েছেন। এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 15 দিনের মাথায় তিনি সরকারি এই খাস জমির উপরে পিলার স্থাপন করতে, অর্থাৎ দখল নিতে চলে গেছেন, এবং তাকে সহযোগিতা করেছেন আরেকজন প্রতিমন্ত্রী। সাবেক সেনাপ্রধান থেকে শুরু করে সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনার, পুলিশে বর্তমানে কর্মরত 2জন ডিআইজি, এরপর 2জন রাজস্ব কর্মকর্তার দুর্নীতির চিত্র আমাদের সামনে এসছে। এবং আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখেছি এরা প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের এই সরকারের সাথে সম্পৃক্ত। এবং যেহেতু 2014 সালের পর থেকে টানা 3 বার অবৈধভাবে জোর করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে, এবং 2009 সাল থেকে হিসেব করলে টানা 4 বার তারা ক্ষমতায়। সুতরাং অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে এই লোকগুলোকে তারা ব্যবহার করেছে, এবং ব্যবহার করতে গিয়ে তাদেরকে দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়েছে, যার বিনিময়ে তারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে পেরেছে। আপনি যেখানেই দেখবেন দুর্নীতিবাজ, চোরাচালানকারী কিংবা বিদেশে অর্থ পাচারকারী, আপনি দেখবেন তাদের সাথে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের একটা কানেকশন আছে। একজন রাজস্ব কর্মকর্তা মতিউর নিয়ে অনেক কথা হলো, আমরা জানতে পারলাম তার 2জন স্ত্রী, এবং 2জন স্ত্রী আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। একজন আওয়ামী লীগের বর্তমান একজন সংসদ সদস্যের মামাতো বোন, একজন মাফিয়া সংসদ সদস্যের মামাতো বোন, এবং আরেকজন নিজেই আওয়ামী লীগের নেত্রী, নরসিংদী জেলা আওয়ামী লীগের একজন সম্পাদক। তিনি আবার নরসিংদী রায়পুরা উপজেলার চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান। 14 দিন তিনি অনুপস্থিত ছিলেন। 14 দিন পর তার কার্যালয়ে এসে গতকালই তিনি একটা দমভক্তি করেছেন, এবং সেটা নিয়ে গতকাল সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে। ইতিমধ্যেই নিশ্চয়ই আমরা সেটা জেনে গেছি। নতুন করে আরেকজন আওয়ামী ভূমিদস্যুর চিত্র গণমাধ্যমে এসছে, যুগান্তর এই রিপোর্টটা করেছে। সেখান থেকে আমরা আওয়ামী লীগের এই ভূমিদস্যু সম্পর্কে
আজকে জানার চেষ্টা করব। পাশাপাশি কানিজ লাকি অর্থাৎ মতিউরের প্রথম স্ত্রী তার যে দম্ভক্তি সেটাও হয়তো ইতিমধ্যে আমরা জেনে গেছি, তারপরেও আমি খুব সংক্ষেপে তার মন্তব্যটা পড়ব এবং তারপর মূল আলোচনায় যাব, অর্থাৎ নতুন আরেকটা চরিত্র। আমাদের সামনে তো একের পর এক চরিত্র উন্মোচিত হচ্ছে, নতুন আরেকটা চরিত্রের খোঁজ নিয়ে আমরা আলোচনা করব। একটা কথা বলে রাখি খুব সংক্ষেপে, যে ঘটনাগুলো ঘটছে আমরা অনেকেই বলি, আমার ভিডিওগুলোতে কমেন্টে অনেকে বলেন সরকারই আসলে এগুলো সামনে নিয়ে আসছে, কিন্তু তারপর একের পর এক এই যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটা দিল এবং তারও আগে ডোনাল্ডুর সফর, এবং তারপর থেকে একের পর এক যে গণমাধ্যমে রিপোর্টগুলো উঠে আসছে এবং আমরা দেখছি গতকাল যে রিপোর্টটা নিয়ে আমি কথা বলেছি সেটাও বলা হচ্ছে 3 মাস ধরে তারা এই অনুসন্ধানী প্রতিবেদনটা করেছে। এবং আমার আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, যখন বেনজিরের তথ্য সামনে আসলো, কালের কণ্ঠ যখন প্রথম প্রকাশ করলো, তারপর এত অল্প সময়ের মধ্যে সারা দেশে এমনকি দেশের বাইরে কোথায় কোথায় তার সম্পদ আছে, এবং সেগুলো তো তিনি নিজের নামে করেন নাই যে আমরা শুধুমাত্র তার নামে কী কী সম্পদ আছে সেগুলো খুঁজে বের করলেই হলো। আমরা দেখেছি তারা নিজের নামে, পরিবারের নামে তো আছেই, বন্ধুবান্ধবের নামেও যে সম্পদগুলো করেছেন সেগুলোর খবরও গণমাধ্যমে উঠে আসছে। তার মানে দুটো ব্যাপার হতে পারে, তাদেরকে কেউ এই তথ্যগুলো সরবরাহ করছে এবং পুলিশের ভেতর থেকেই যে তথ্য সরবরাহ করা হয়েছে, আসাদুজ্জামান মিয়ার ঘটনায় তার একটা তথ্য বাইরে পুলিশের ভেতর থেকে দেওয়া হয়েছে এবং সে কারণে তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে, যিনি তথ্যটা বাইরে দিয়েছেন, সেটা আমরা দেখেছি গণমাধ্যমে উঠে এসছে। এবং অন্যান্য যে বিষয়গুলোতে আমরা তথ্যগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে, এগুলো দুটো ব্যাপার হতে পারে, কেউ সরবরাহ করছে, আদারওয়াইজ এই রিপোর্টগুলো বা এই অনুসন্ধানগুলো অনেক আগে থেকে চলছে, ভেতরে বিষয়গুলো হচ্ছিল, এখন আস্তে আস্তে একের পর এক সেগুলো প্রকাশিত হচ্ছে। দুটো বিষয় হতে পারে এবং এই দুটো বিষয়ের যেটাই হোক না কেন সরকার প্রচণ্ড রকমভাবে চাপের মধ্যে আছে এবং সামনের দিনগুলোতে যেভাবে একের পর এক রিপোর্টগুলো আসছে, এমনকি বলা যায় একদিনও আসলে কিন্তু থেমে থাকছে না। আমরা হয়তো বড় ঘটনাগুলো নিয়ে কথা বলছি এবং অনেক সময় কেউ এমন কিছু মন্তব্য করে ফেলছেন যেগুলো নিয়ে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে, এ কারণে সেগুলো সম্পর্কে হয়তো আমরা জানতে পারছি। কিন্তু আমরা যদি দেশে যে কটা গণমাধ্যম বহুল প্রচলিত সেগুলো আমরা যদি প্রতিদিন ফলো করি, আমরা দেখব কোথাও না কোথাও কারো না কারো সম্পর্কে নতুন কেউ, অবশ্যই আওয়ামী কানেকশনের দুর্নীতিবাজের রিপোর্ট আছে, দুর্নীতিবাজকে নিয়ে রিপোর্ট আছে। সুতরাং এগুলো সিনক্রোনাইজড ওয়েতে কোথাও থেকে করানো হচ্ছে কিংবা অনেক দিন থেকেই আসলে এই প্রক্রিয়াটা চলছে, এখন একের পর এক সামনে আসছে। সুতরাং আমরা একটা বিষয় ধরে নিতে পারি, সরকার প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখেছি পুলিশের কর্মকর্তাদের দুর্নীতির চিত্র যখন সামনে আসলো, বিশেষ করে বেনজির, আসাদুজ্জামান মিয়ার পর জামিল হাসানের ক্ষেত্রে ডিআইজি শিমুলের বিষয়টা অনেকটা ধামাচাপা পড়ে গেছে, কারণ একই সময় বেনজির এবং তারপর আসাদুজ্জামান মিয়ার খবরটা সামনে আসায় ডিআইজি শিমুলকে নিয়ে অনেক আলোচনা হয়নি, কিন্তু ডিআইজি জামিল হাসানের খবরটা যখন সামনে আসলো তখন আমরা দেখেছি এভাবে একের পর এক সাবেক দুজন কর্মকর্তার পর যখন বর্তমানে কর্মরত দুজন ডিআইজির চিত্র, দুর্নীতির চিত্র গণমাধ্যমে আসলো, তারপর আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ নার্ভাস এবং তার বক্তব্যের মধ্যে অসামঞ্জস্যতা নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন। আমার এই চ্যানেলেও আমি বেশ কয়েকটা ভিডিওতে সেই বিষয়ে কথা বলেছি এবং দুর্নীতি দমন কমিশন বিষয়গুলোকে আমলে নিচ্ছে এবং নিতে বাধ্য হচ্ছে তারা, কারণ খবরগুলো এমনভাবে প্রকাশিত হচ্ছে তথ্য প্রমাণ সহকারে, এগুলোকে আসলে তারা চাইলেও অ্যাভয়েড করতে পারছে না। এবং আরেকজন এমপির কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, সাবেক এমপি, কারণ তিনি মারা গেছেন এই ব্যাপারটা অনেকটা এখন নিশ্চিত, আনোয়ারুল আজিম আনার, এবং তার ঘটনাটা আবার ভারতে ঘটেছে, এই কারণে সরকার চাইলেও ধামাচাপা দিতে পারছেন এবং এর সাথে যে নামগুলো আসছে সবগুলোই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতাও নাকি এর সাথে জড়িত এবং সেই বিষয়গুলো আস্তে আস্তে সামনে আসবে এমনটাই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যেহেতু ঘটনাটা ভারতে ঘটেছে। তো দেখলেন ভিডিওটি, দেশ যখন বিক্রি হয় এভাবেই সমস্ত দলগুলো একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে লেগে পড়ে। দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সাকিব ভাইয়ের মুখ থেকে, যে তিনি বলছিলেন আরও একজন মহিলা ভূমিদস্যুর হাজির হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে বেনজির আহমেদকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর অনেক পুলিশ, ভূমিদস্যু বলেন, যতই সাদিক আগ্রহ বলেন, যত চালান যত চোর আছে সব কিন্তু ধরা পড়ে যাচ্ছে। দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি? চোর কি আরও বের হতে পারে নাকি এই পর্যন্ত শেষ? আমার যা বলার আছে সেটা হচ্ছে চোর আরও বের হতে পারে। তো দর্শক
এ বিষয়ে আপনাদের মতামত কী এবং লাইভ ভিডিওটি দেখলেন সে সম্বন্ধে আপনাদের বক্তব্যটি জানাবেন যে বাংলাদেশের পথ দিয়ে ভারতের রেলপথ যাবে কিনা, গেলে আপনি খুশি কিনা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।